তোমরা অনেকেই আমাকে বলেছো ইটস ওকে টু নট বি ওকে ড্রামাটি এক্সপ্লেইন করার জন্য। ড্রামাটি আমি দেখেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আজ তোমাদের জন্যও নিয়ে আসলাম। আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের এক্সপ্লেনেশন। শুরু হয় একটি রূপকথার গল্পের মাধ্যমে। ঘন জঙ্গলে বড় এক মহলে সুন্দরী একটি মেয়ে বাস করত। ও এখানে একাই থাকতো, ওর কোনো বন্ধু ছিল না। একটা সময় মেয়েটি বোর হয়ে যায়, তাই ও বাইরে গিয়ে কিছু বন্ধু বানানোর চেষ্টা করে। কিন্তু কেউ ওর সাথে বন্ধুত্ব করতে চায় না, উল্টো ওকে ভয় পায়। কারণ সবাই মনে করে মেয়েটি নিজের সাথে মৃত্যুর ছায়া নিয়ে আসে। এতে মেয়েটি অনেক কষ্ট পায়, আর পৃথিবীর প্রত্যেকটা জিনিসের উপর ওর রাগ হয়। তাই ও মাছ ধরে ধরে সেগুলোর উপর নিজের রাগ ঝাড়তে থাকে। হঠাৎ করেই ওর বড়শিতে একটি ছেলে উঠে যায়। ও ছেলেটিকে বাঁচিয়ে নেয়। এরপর থেকেই ছেলেটি ওর পিছু পিছু সব জায়গায় যেতে থাকে, যার ফলে ওই মৃত্যুর ছায়াটি মেয়েটির থেকে দূরে সরে যায়। একদিন ছেলেটি মেয়েটিকে প্রপোজ করে। মেয়েটি বলে, তুমি কি কখনো আমাকে ছেড়ে যাবে না? ছেলেটি বলে, না, কখনো না। তখন মেয়েটি ওর সামনে এক প্রজাপতির পাখা ভেঙে দেয়, এমনকি নিচে অনেকগুলো পাখা পড়েছিল। এসব দেখে ছেলেটি ভয় পেয়ে পালিয়ে যায়। মেয়েটি আবারও একা হয়ে পড়ে। মৃত্যুর ছায়া ওর কাছে এসে বলে, কেউ কখনো তোমার সাথে থাকবে না, কারণ তুমি একটা মনস্টার। এই কথা কখনো ভুলবে না, বুঝতে পেরেছ? মেয়েটি বলে, হ্যাঁ মা। কাহিনী বর্তমানে আসে। আমরা দু ভাইকে দেখতে পাই। সাংতে বড় ভাই, তবে ও মানসিকভাবে অসুস্থ, যার ফলে ও এখনো ছোট বাচ্চাদের মতোই আচরণ করে। ওদের বাবা মা কেউ বেঁচে নেই, তাই ওর ছোট ভাই গাংতেই ওর লালন পালন করেছে। আজ স্কুলে সাংতায়ের মাথায় আবারও সমস্যা দেখা দিয়েছে, এজন্য ওকে স্কুল থেকে বের করে দিয়েছে। কিন্তু গাংতে এতে একটুও রাগ করে না। ও ওর বড় ভাইয়ের দিকটা বুঝে আর ওকে অনেক ভালোবাসে। এদিকে আমরা ওই মেয়েটিকে দেখি, যার কাহিনী আমরা প্রথমে শুনেছিলাম। ওর নাম হচ্ছে মুনিয়ং। অনেক ফেমাস একজন রাইটার। বাচ্চাদের জন্য গল্প লিখে, তবে সাধারণ গল্প না, ভয়ঙ্কর গল্প। ও এমন একটি মেয়ে, ওর যখন যেটা পছন্দ হয় তখন সেটা যে কোনো উপায়ে নিজের করে থাকে। কারো কথা ভাবে না যে এর জন্য পাশের মানুষটার কি হবে। তখন ওর কাছে একটি বাচ্চা মেয়ে আসে অটোগ্রাফ নেয়ার জন্য। বাচ্চাটি বলে, তুমি একদম প্রিন্সেসের মতোই সুন্দর। মুনিয়ং বাচ্চাটিকে কাছে ডেকে বলে, এর মানে তুমি আমার ফ্যান না। আমার কাহিনীতে শুধু উইচরাই সুন্দর হয়। আজ থেকে তুমি তোমার মাকে বলবে আমি উইচের মতোই সুন্দর হতে চাই। এসব শুনে বাচ্চাটি ভয় পেয়ে পালিয়ে যায়। তখন এখানে মুনিয়ংয়ের ম্যানেজার লি আসে। লি মুনিয়ংয়ের বই পাবলিশের কাজে সাহায্য করে। ও মুনিয়ংয়ের ব্যাপারে সব কিছুই জানে। 10 বছর ধরে ওর সাথেই আছে। সাথে মুনিয়ং যা যা আকাম করে এ সব কিছু লি কভার করে থাকে। লি বলে, আজ তোমাকে একটি হাসপাতালে যেতে হবে বাচ্চাদেরকে গল্প শোনানোর জন্য। অন্যদিকে আমরা গাংতাইকে দেখি। ও একটি মানসিক হাসপাতালে হেলথ কেয়ারের কাজ করে। গাংতাইয়ের গুণ হচ্ছে ও খুব সুন্দর করে রোগীদের সামলাতে পারে। ও যেই হাসপাতালে কাজ করে এখানেই মুনিয়ং আজ বাচ্চাদেরকে গল্প শোনাতে আসবে। রাস্তায় অন্য হাসপাতাল থেকে নামজুরি নামের এক নার্স লিকে কল করে আর বলে, মুনিয়ংয়ের বাবার অবস্থা খুবই খারাপ। মুনিয়ংকে একটি পেপারে সাইন করতে হবে ওর বাবার সার্জারি করার জন্য। মুনিয়ং নিষেধ করে দেয়, আমি যাব না। আমার বাবা আমার কাছে অনেক আগেই মারা গিয়েছে, আর ওনাকে বাঁচানোর এত শখ হলে তুমি আমার কাছে এসে সাইনটা নিয়ে যাও। এখানে আমরা সাংতাইকে দেখি। ও খুব ভালো ড্রয়িং করতে পারে, আর ও মুনিয়ংয়ের অনেক বড় একজন ফ্যান। তখন গাংতাই ওকে কল করে বলে, আজ আমাদের হাসপাতালে তোমার প্রিয় মুনিয়ং আসবে, তবে তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য ওর থেকে অটোগ্রাফ নিয়ে আসব। মুনিয়ং হাসপাতালে চলে আসে আর গার্ডেনে বসে সিগারেট টানছিল। গাংতাই এসে ওকে হাসপাতালে স্মোক করতে নিষেধ করে। মুনিয়ং ওকে দেখে এক দৃষ্টিতে তাকিয়েই থাকে আর বলে, তুমি কি ভাগ্যে বিশ্বাস করো? মানে যখন কেউ তোমার কাছে আসে আর তখন সত্যিই তোমাকে তার প্রয়োজন হয়।
এটা বলেই ও গাংতায়ের চাতে নিজের সিগারেটটা বুঝিয়ে চলে যায়। গাংতায়ও ওর দিকেই তাকিয়েই থাকে। এরপর মুনিয়ং বাচ্চাদের গল্প শোনাচ্ছিল। হঠাৎ করে এক মানসিক রোগী রুম থেকে বের হয়ে হাঙ্গামা শুরু করে দেয়, যার ফলে মুনিয়ংয়ের গল্প বলা এখানেই বন্ধ করতে হয়। ওই রোগী ওনার মেয়েকে খুঁজে মারার চেষ্টা করে। তখন মুনিয়ং এসে ওনাকে আটকায়। এজন্য ওই রোগী মুনিয়ংকে মারার চেষ্টা করে। এই সময় মুনিয়ংয়ের ওর বাবার কথা মনে পড়ে, কারণ ছোটবেলায় ঠিক এভাবেই ওর বাবা ওর গলাটা চেপে ধরেছিল। ঠিক সময় গাংতায় এসে মুনিয়ংকে বাঁচিয়ে নেয়। তবে মুনিয়ং এতটাই রেগেছিল, ও চাকু নিয়ে লোকটিকে মারার চেষ্টা করে। গাংতায় ওকে আটকাতে গিয়ে নিজেই হাতে ব্যথা পেয়ে যায়। মুনিয়ং ওর হাতে কাপড় বেঁধে দেয় আর বলে, তুমি জানো এই দুনিয়ায় কিছু মানুষ আছে যারা মরে যাওয়াটাই ডিজার্ভ করে, আর কিছু বুদ্ধিমান মানুষ আছে যারা ওদেরকে মেরেও দেয়। এতে করে সাধারণ মানুষরা শান্তিতে ঘুমাতে পারে। তোমার কি মনে হয় আমি কোন ধরনের মানুষ? গাংতায় বলে, তুমি একটা অজ্ঞাত পাগল। এটা শুনে মুনিয়ং না রেগে সুন্দর করে একটা হাসি দেয়। আজ যা ঘটনা ঘটেছে সব কিছু গাংতায়ের উপর দেয়া হয়, কারণ ওই রোগীটা গাংতায়ের আন্ডারে ছিল। ও রোগীকে সামলাতে পারেনি, এজন্য ওকে জব থেকে বের করে দেয়া হয়। লি আসে মুনিয়ংয়ের সাথে দেখা করতে আর বলে, তুমি আজ যা করেছ, ওই ছেলেকে চাকু মেরেছ, এটা যদি সবাই জানতে পারে তোমার মান সম্মান সব ডুবে যাবে। মুনিয়ং বলে, ওকে টাকা দিয়ে ওর মুখটা বন্ধ করে দাও, এই কাজ তো তুমি আগেও করেছ। গাংতে বাড়ি ফেরার সময় ওর বেস্ট ফ্রেন্ড জেসুর সাথে ওর দেখা হয়ে যায়। ওর জব চলে যাওয়ার জন্য জেসুর অনেক চিন্তা হচ্ছিল। গাংতায় বলে, আরে কিছু হবে না, এমনিতেও এই জবটা আমার ছাড়তে হতো সাংতাইকে নিয়ে দূরে কোথাও শিফট হওয়ার জন্য, কারণ খুব জলদি প্রজাপতিদের মৌসুম আসতে চলেছে। আমরা জানতে পারি সাংতাই সব থেকে বেশি প্রজাপতি ভয় পায়, যার ফলে প্রতি বছরই ওদের থাকার জায়গাটা বদলাতে হয়। এর মধ্যে গাংতায়ের মনে পড়ে ও সাংতাইয়ের জন্য মুনিয়ংয়ের অটোগ্রাফ আনতেই ভুলে গেছে। এজন্য ওরা দুজন অনলাইন দেখে মুনিয়ংয়ের অটোগ্রাফটা কপি করে এঁকে নেয় আর সেটা নিয়ে সাংতাইকে দেয়। তবে সাংতাই খুব সহজেই বুঝে ফেলে এটা নকল। এদিকে নামজুরি মুনিয়ংয়ের বাসায় গিয়ে একটি পেপারে সাইন নিয়ে নেয় মুনিয়ংয়ের বাবার সার্জারি করার জন্য। এখানে আমরা জানতে পারি স্কুলে থাকার সময় ওরা দুজন খুব ভালো বন্ধু ছিল, কিন্তু একটা সময় সেই বন্ধুত্ব কোনো একটা কারণে নষ্ট হয়ে গেছে। পরদিন লি গাংতাইকে মেসেজ করে ডাকে হাসপাতালের মামলাটা সামলাতে ওকে টাকা দেওয়ার জন্য, কিন্তু গাংতাই গিয়েছিল মুনিয়ংয়ের থেকে অটোগ্রাফ নিতে। মুনিয়ং ভেবে নেয় ও টাকার জন্যই এসেছে। এতে গাংতাই রেগে যায়। মুনিয়ং বলে, তাহলে তুমি এখানে কেন এসেছ? গাংতাই বলে, আমি তো তোমার সাথে আরেকবার দেখা করতে চাচ্ছিলাম, তোমার চোখগুলো দেখতে চাচ্ছিলাম, কারণ তোমার এই চোখ আমার প্রথম ভালোবাসার কথা মনে করায়। আমরা জানতে পারি আসলে ছোটবেলায় মুনিয়ংই গাংতাইকে পানি থেকে বাঁচিয়েছিল। মানে ড্রামার শুরুতে আমরা যেই অ্যানিমেটেড কাহিনীটা শুনেছিলাম ওটা গাংতাই আর মুনিয়ংয়েরই কাহিনী ছিল। হয়তো গাংতে এখনও জানে না মুনিয়ংই সেই মেয়েটা। তখনই লি আর মুনের সেক্রেটারি চলে আসে। গাংতে ওকে ক্লিয়ার করে দেয়, আমার কোনো টাকার দরকার নেই। সেক্রেটারি বলে, তুমি কি অটোগ্রাফ নিয়েছো? এটা শুনে ও একটু লজ্জা পায়। মুনিয়ংও ওকে পিঞ্চ মেরে অটোগ্রাফ দিয়ে দেয়। গাংতে বলে, এই অটোগ্রাফ আমি আমার ভাইয়ের জন্য নিচ্ছি, এটুকু বলেই ও চলে যায়। মুনিয়ং বেলকনিতে দাঁড়িয়ে ওকে দেখতে থাকে আর ভাবতে থাকে, আমি তোমাকে নিচের করেই ছাড়ব। দেন ওর সেক্রেটারিকে বলে, জলদি গাংতের সব তথ্য বের করে নাও। এখানে গাংতে বইটা খুলে দেখে মুনিয়ং কোনো অটোগ্রাফ দেয়নি, উল্টো ওর নতুন বইয়ের লঞ্চিং ইভেন্টে ইনভাইট করেছে, যেখানে সাংতে অটোগ্রাফের সাথে ছবিও তুলতে পারবে। সাংতে এতে অনেক খুশি হয়ে যায়। তবে গাংতের এটা একদমই ভালো লাগে না, কারণ ও আবারও মুনিয়ংয়ের সাথে দেখা করতে চাচ্ছিল না। তাইও জেসুকে কল করে বলে আগামীকাল সাংতেকে মুনিয়ংয়ের ইভেন্টে নিয়ে যাওয়ার জন্য। রাতের বেলা নামজুরি গাংতের সাথে দেখা করতে আসে। আসলে ওরা সেই স্কুল লাইফ থেকে বন্ধু। নামজুরি বলে, আমি যেই হাসপাতালে কাজ করি সেখানের একটা পোস্ট খালি আছে, তুমি চাইলে সেখানে জব করতে পারো। গাংতে জিজ্ঞেস করে, সেটা কোথায়?
নামজুরি বলে তোমার হোম টাউনে সিয়ংজিন শহরে। সিয়ংজিন শহর শুনে গাংতে একটু চিন্তায় পড়ে যায়। ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় ছোটবেলা ওরা সিয়ংজিন শহরেই থাকতো, কিন্তু হঠাৎ একদিন কেউ একজন ওর মাকে মেরে দিয়েছিল। সেই সময় সাংতে খুনের উইটনেস ছিল। ও বারবার বলতে থাকে প্রজাপতি আমার মাকে মেরে ফেলেছে, প্রজাপতি আমাকে বলেছে আমি যদি এই কথা কাউকে বলি ও আমাকেও মেরে দিবে। আর এই কারণেই সাংতে প্রজাপতিকে এতটা ভয় পায়। ওর মা ছাড়া ওদের কোনো আত্মীয় ছিল না যাদের কাছে ওরা থাকবে। এজন্য পুলিশরা ডিসাইড করে গাংতেকে অনাথ আশ্রমে আর সাংতেকে মানসিক হাসপাতালে দিয়ে দেওয়া হবে। এই সব কথা গাংতে শুনে ফেলে। এজন্য ও সাংতেকে নিয়ে সিওল শহরে চলে এসেছিল, যেন কেউ ওদের দু ভাইকে আলাদা করতে না পারে। সিন আবারও বর্তমানে আসে। নামজুরি বলে তুমি যদি সিয়ংজিন শহরে আসো আমাদের বাড়িতে থাকতে পারবে, কারণ আমাদের একটি রুম খালি আছে। আসলে নামজুরি সেই স্কুল লাইফ থেকে ওকে পছন্দ করে, তবে গাংতে ওকে শুধু একটা বন্ধুই ভাবে। গাংতে বলে আমি যদি সেখানে যাই আমি তোমাকে জানিয়ে দিব। পরদিন গাংতে জেসুকে কল করে সাংতেকে মুনিয়ংয়ের ইভেন্টে নিয়ে যাওয়ার জন্য। তবে জেসু রাতের বেলা অনেক ড্রিঙ্ক করে ফেলেছিল, যার ফলে ও হুঁশেই ছিল না। এজন্য গাংতে নিজেই ওর ভাইকে ইভেন্টে নিয়ে যায়। ওর কাছে কল আসে, তাইও একটু বাইরে যায়। এর মধ্যে সাংতে একটি বাচ্চাকে দেখে যে কিনা ডাইনোসরের আউটফিট পরেছিল। সাংতে আবার ডাইনোসর খুব পছন্দ করত, তাইও বাচ্চাটির কাছে গিয়ে সেটা ধরার চেষ্টা করে। তবে বাচ্চাটি ওকে দেখে ভয় পেয়ে যায়। এজন্য বাচ্চার বাবা ওকে মারতে থাকে। এতে সাংতে চিল্লিয়ে কাঁদতে থাকে। গাংতে ওর শব্দ শুনে জলদি ওর কাছে চলে আসে। তখন মুনিয়ংও এখানে চলে আসে আর বাচ্চাটির বাবাকে বলে সাংতের কাছে মাফ চাওয়ার জন্য। তবে লোকটি মাফ চেতে নিষেধ করে দেয়। এতে মুনিয়ং রেগে লোকটির চুল ধরে টানতে থাকে। এবার দেখো অন্যের চুল ধরে টানলে কতটা ব্যথা লাগে। এসব দেখে সবাই অবাক। সাংতে একটি রুমের ভেতর গিয়ে নিজেকে বন্দি করে নেয়। গাংতে আর মুনিয়ং বাহিরেই ওর জন্য অপেক্ষা করছিল। মুনিয়ং আবারও ওকে টিজ করতে থাকে। ও তো খুব বিরক্ত হচ্ছিল। তখন এখানে একটি লোক এসে মুনিয়ংয়ের মাকে নিয়ে বাজে বাজে কথা বলতে থাকে। মুনিয়ং রেগে লোকটির পিছু যেতে নিচ্ছিল। গাংতে ওকে আটকানোর চেষ্টা করে, তবে মুনিয়ং ওর হাতটা ছাড়িয়ে নিয়ে লোকটার কাছে গিয়ে ওনাকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেয়। মুনিয়ংয়ের রাগ এখনও কমছিল না। এজন্য গাংতে ওর পিছু এসে ওকে লম্বা শ্বাস নিতে বলে আর ওর দুটো হাত কাঁধে নিয়ে ক্রস করে বলে এটা বাটারফ্লাই হাগ মেথড, যেটা তোমাকে শান্ত করতে সাহায্য করবে। মুনিয়ং বলে তুমি আমার পার্সোনাল কেয়ারটেকার হয়ে যাও, আমি তোমাকে অনেক টাকাও দিব। কিন্তু গাংতে এতে নিষেধ করে দেয়, কারণ ও মুনিয়ংয়ের থেকে দূরেই থাকতে চাচ্ছিল। মুনিয়ং আজ যা করেছে এতে ওর রেপুটেশন অনেক খারাপ হচ্ছিল। লি অনেক চিন্তায় পড়ে যায়, কারণ ওর কোম্পানি শুধু মুনিয়ংয়ের জন্যই চলে। তবে এসবে মুনিয়ং একদম কান দেয় না। এখানে গাংতে ওর ভাইকে নিয়ে বাড়ি চলে আসে। ও ডিসাইড করে ওরা আবারও সিয়ংজিন শহরে চলে যাবে। আর এবার সাংতেও রাজি হয়ে যায়। ও খুশি হয়ে নামজুরিকে কল করে এই কথাটা বলে। অন্যদিকে মুনিয়ংও জেনে ফেলে গাংতে সিয়ংজিন শহরে শিফট হচ্ছে। এটা জানার পর ও নিজেও সেই শহরে পৌঁছে যায়। এখানে গাংতে নতুন হাসপাতালে কাজ করছিল। ও নিজের সামনে মুনিয়ংকে দেখে অবাক হয়ে যায়। তুমি এখানে কি করছো? মুনিয়ং বলে তোমাকে মিস করছিলাম, তাই চলে এসেছি। গাংতে বলে তুমি চাচ্ছোটা কি? মুনিয়ং বলে তোমাকে। গাংতে জিজ্ঞেস করে আমিই কেন? মুনিয়ং বলে তুমি অনেক হ্যান্ডসাম, তাই আমি তোমাকে পেতে চাই। একবার যেটা আমার পছন্দ হয়ে যায় সেটা যেভাবেই হোক আমি নিজের করেই থাকি। তখন এখানে হাসপাতালের হেড নার্স মিস পার্ক এসে বলে ডিরেক্টর তোমাদেরকে ডাকছে। ডিরেক্টর মুনিয়ংকে বলে তোমার বাবার অবস্থা খুব খারাপ, ওনার জলদি সার্জারি করাতে হবে। মানে মুনিয়ংয়ের বাবা এই হাসপাতালেই ভর্তি আছে। আর মুনিয়ংও ছোটবেলা এই শহরেই থাকতো। মুনিয়ং ওনার কথায় কোনো পাত্তা না দিয়ে বলে আমি কি এই হাসপাতালে বাচ্চাদের গল্প শোনানোর কাজটা করতে পারি, কারণ ও গাংতের আশেপাশেই থাকতে চাচ্ছিল। ডিরেক্টর বলে এর জন্য তোমাকে প্রতিদিন তোমার বাবাকে 30 মিনিটের জন্য হাঁটাতে নিয়ে যেতে হবে। প্রথমে মুনিয়ং রাজি হয় না, তবে ও গাংতের কাছে থাকার জন্য এই শর্তে রাজি হয়ে যায়।
এদিকে গাংতে ওর কাপড় চেঞ্জ করছিল। তখন মুনিয়ং ওর কাছে এসে যা দুষ্টুমি করতে থাকে। গাংতে ওকে এখান থেকে বের করে দেয়। এই সময় নামজুরি ওদেরকে দেখে ফেলে। ও অনেক জেলাস হয়ে যায়। পরের সিনে দেখি গাংতে আর সাংতে নামজুরিদের বাসায় ভাড়ায় থাকতে শুরু করে। এদিকে মুনিয়ং ওদের সেই পুরনো মহলে থাকার জন্য যায়। এত বছর ধরে এই মহলটা বন্ধ ছিল। মুনিয়ং রাতে ঘুমের মধ্যে ওর মায়ের আত্মা দেখতে পায়। ও অনেক ভয় পেয়ে যায়। ওর তখন গাংতের কথা মনে পড়ে, আর সেই উপায়ে ও নিজেকে শান্ত করার চেষ্টা করে। ও ভাবতে থাকে গাংতে ওর সাথেই আছে। পরদিন লি ওকে কল করে সিওলে ফিরে যেতে বলে, তবে ও সোজা নিষেধ করে দেয়। জেসুও এই শহরে নতুন পিৎজা শপ খুলে, আর এখানে সাংতে পেইন্টিং করার কাজ করে। মুনিয়ং হাসপাতালে বাচ্চাদেরকে গল্প শোনায়। গল্প শোনানোর শেষে ও গাংতের কাছে আসে, তবে গাংতে ওর সাথে ঠিকভাবে কথাই বলে না। গাংতে সাংতেকে নিয়ে ডিরেক্টরের কাছে আসে, যেন ও জানতে পারে ওর ভাইয়ের কোনো চিকিৎসা আছে কিনা। ডিরেক্টর সাংতেকে দেয়ালে একটি পেইন্টিং করতে বলে, কারণ এটার মাধ্যমেই উনি ওর চিকিৎসা করতে চাচ্ছিল। এর বদলে সাংতে ওনার কাছে অনেকগুলো টাকা চায়। বাড়ি আসার পর গাংতে দেখে সাংতে টাকা জমাচ্ছে। গাংতে জিজ্ঞেস করে, তুমি টাকা দিয়ে কি করবে? সাংতে বলে, আমি 3,28,90,000 ওন জমা করতে চাই, যেন এই গাড়িটা কিনতে পারি। এটা ঘরের মতো। এটা কিনতে পারলে প্রতি বছর প্রজাপতির ভয়ের জন্য আমাদেরকে ঘর বদলাতে হবে না। এইসব শুনে গাংতে অনেক ইমোশনাল হয়ে যায়। পরদিন এক নেতার ছেলে গিদো হাসপাতাল থেকে বের হয়ে যায়। মুনিয়ং ওকে পালাতে সাহায্য করে। গাংতে ওদেরকে দেখে ওদের পিছু করতে থাকে। মুনিয়ং গিদোকে ওই জায়গায় নিয়ে যায় যেখানে ওর বাবা পার্টির প্রচার করছিল। গিদো স্টেজে গিয়ে বলতে থাকে, আমি এই নেতার ছেলে। আমার ভাই বোন সিওল ন্যাশনাল ভার্সিটিতে পড়েছে, কিন্তু আমি সেখানে পড়তে পারিনি, কারণ আমি সবার মধ্যে বোকা। কিন্তু এতে তো আমার কোনো দোষ নেই, তাই না? আমার জন্মই এভাবে হয়েছে। কম নাম্বার পাওয়ার কারণে আমার বাবা মা আমাকে মারতো, অন্ধ রুমে বন্দি করে রাখতো। আমিও তো ওনাদেরই ছেলে, তবে ওনারা আমার কোনো কেয়ারই করতো না। আমি শুধু ওনাদের আদর পেতে যেতাম, কিন্তু আমি কখনো ওনাদের আদর পাইনি। উল্টো আমি ওনাদের অত্যাচারে মানসিক রোগী হয়ে গেছি। এই সব কিছু গাংতেও দেখছিল, তবেও কিছু বলে না, কারণ একদিক থেকে ওর কাছেও এসব ঠিক মনে হচ্ছিল। তখন গাংতের ওর মায়ের কথা মনে পড়ে। ওর মা ওকে মারছিল কারণ সাংতেকে কিছু ছেলেরা মেরেছে, আর গাংতে ওকে বাঁচাতে পারেনি। একদিন বৃষ্টি হচ্ছিল। ওর মা শুধু সাংতের দিকেই ছাতা নিয়েছিল। গাংতে যে ভিজছে এটা ওর মা খেয়ালও করেনি। এসব ভেবে ওর মনটা খারাপ হয়ে যায়। আমার মা আমাকে ভালোই বাসেনি। যাই হোক, এরপর ওরা দুজন হাসপাতালে ফিরে যাচ্ছিল। মুনিয়ং বলে, একদিন আমি তোমাকেও কিডন্যাপ করিয়ে তোমাকে মজা করাতে নিয়ে যাব, কারণ তুমি ভালোবাসার ক্ষুধায় ভুগছ। এসব কথা একদম গাংতের মনে গিয়ে লাগে। এরপর ওরা দুজন খাবার খেতে যায়। গাংতে জিজ্ঞেস করে, তুমি না ডিরেক্টরকে প্রমিস করেছিলে তোমার বাবাকে হাঁটতে নিয়ে যাবে, যাচ্ছ না যে? মুনিয়ং বলে, আমার যা কাজ ছিল তা তো হয়ে গেছে। এমনকি মুনিয়ং এখানে বাবা মাকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে। এইগুলো শুনে গাংতে ওকে গাড়িটা থামাতে বলে, আর নেমে চলে যেতে থাকে। মুনিয়ং বুঝতে পারছিল না ও হঠাৎ কেন রেগে গেল। গাংতে বলে, আমি ভুলেই গিয়েছিলাম তুমি বাকি সবার থেকে আলাদা। একটু সময়ের জন্য আমি তোমার থেকে এক্সপেকটেশন রাখতে শুরু করেছিলাম। এগুলো বলেই ও চলে যেতে থাকে। মুনিয়ং চিল্লিয়ে চিল্লিয়ে ওর ভালোবাসাটা প্রকাশ করে, আমি তোমাকে ভালোবাসি গাংতে, আমি বলেছি আমি তোমাকে ভালোবাসি। তবে গাংতে ওর কথায় পাত্তা না দিয়েই চলে যায়। এতে মুনিয়ংয়ের অনেক রাগ হয়। হাসপাতালে হেড নার্স ডিরেক্টরকে বলে, আমাদের উচিত মুনিয়ংকে হাসপাতাল থেকে বের করে দেয়া, ও অনেক সমস্যা করছে। ডিরেক্টর বলে, ওকে আরেকটু সময় দেয়া দরকার, কারণ ওর জন্যই গিদোর অবস্থা কিছুটা ভালো হচ্ছে। সাংতে অবশেষে পেইন্টিং বানানো শুরু করে দেয়। এখানে ওর সাথে মুনিয়ংয়ের দেখা হয়ে যায়। সাংতে খুশি হয়ে ওর সাথে ছবিও তুলে। এদিকে গিদোর বাবা হাসপাতালে এসে চিল্লাতে থাকে। আবারও সব দোষ গাংতের উপরে যায়, আর ওকে চড়ও লাগায়। মুনিয়ং যখন ওর গালে চড়ের দাগ দেখতে পায় ও অনেক রেগে যায়। কে মেরেছে তোমাকে, বলো আমাকে।
গাংতে বলে, এতে তোমার কি? তোমার কি খারাপ লাগছে? আসলে তোমার মধ্যে ইমোশন বলতে কিছু নেই। তুমি জানোই না তুমি কি ফিল করো। শুধু পাগলের মতো চিল্লাতে পারো। তুমি কখনো আমাকে বুঝতে পারবে না। এসব বলেও চলে যায়। এরপর মুনিয়ং ওর বাবাকে হাঁটতে নিয়ে যায়, যেন ও গাংতেকে ইমপ্রেস করতে পারে। তবে এখানে ওর বাবা ওকে মনস্টার বলতে থাকে আর আবারও ওর গলা চেপে মারার চেষ্টা করে। এসবে মুনিয়ং অনেক কষ্ট পায় আর পায়ে হেঁটে বাড়ি যেতে থাকে। এদিকে জেসু গাংতের কাছে এসে বলে, জানিস, আমি আজ হাসপাতালে গিয়েছিলাম পিৎজা ডেলিভারি করার জন্য। সবার থেকে শুনলাম মুনিয়ংয়ের বাবা নাকি ওকে মারার চেষ্টা করেছে। এটা শুনে ও জলদি মুনিয়ংকে খুঁজতে বের হয়ে পড়ে। মুনিয়ং ওকে দেখে খুশি হয়ে জড়িয়ে ধরে। গাংতে বলে, তুমি কি পাগল? এত রাতে একা পায়ে হেঁটে তুমি কোথায় যাচ্ছিলে? তোমার যদি কিছু হয়ে যেত? এগুলো শুনে মুনিয়ং খুশি হয় যে গাংতে ওর জন্য চিন্তা করছিল। মুনিয়ংয়ের বাড়ি অনেক দূরে ছিল, সাথে বৃষ্টিও হচ্ছিল। এজন্য গাংতে ওকে নিজের বাড়িতে নিয়ে যায়। বৃষ্টি শেষে গাংতে ওকে বাড়ি চলে যেতে বলে, তবে মুনিয়ং যেতেই চায় না। এরপর মুনিয়ং ওকে সারাটা রাত জ্বালাতে থাকে, ঘুমাতেই দেয় না। সকালবেলা মুনিয়ং যখন গাংতের ঘর থেকে বের হয়, নামজুরি ওকে দেখে ফেলে আর জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? মুনিয়ং বলে, এত সকালে আমি এখানে আছি, এর মানে আমি এখানেই ঘুমিয়েছি, তাই না? কথায় কথায় ওদের গাংতেকে নিয়ে ঝগড়া লেগে যায় আর নামজুরি ওকে থাপ্পড় লাগিয়ে দেয়। এরপর আর কি দুজনের মাঝে সেই ঝগড়া লাগে। গাংতে এসে ওদেরকে আটকে নেয়। শব্দ শুনে সবাই চলে আসে। গাংতে মুনিয়ংকে বাড়ি চলে যেতে বলে। মুনিয়ং বলে, তুমি আমার উপর কেন চিল্লাচ্ছ? যখন ঝগড়াটা নামজুরি শুরু করেছে। ওর অনেক খারাপ লাগে যে গাংতে ওর সাইড নিল না। এদিকে নামজুরি অনেক কাজ ছিল, কারণ মুনিয়ং আর গাংতে একসাথে ছিল। পরের সিনে দেখি নামজুরি সাহস করে গাংতেকে প্রপোজ করে, তবে গাংতে নিষেধ করে দেয়, আমি তোমাকে ভালো বন্ধু ভাবি। লি মুনিয়ংয়ের কাছে এসে ওকে মানাতে থাকে, প্লিজ সিওলে ফিরে আসো, আর না হয় আরেকটা গল্প লিখতে শুরু করো, আমাদের কোম্পানি পথে নামতে চলেছে। মুনিয়ং নিষেধ করে দেয়। এরপর ও সাংতের সাথে দেখা করতে আসে আর বলে, তুমি আমার বইয়ের জন্য ড্রয়িংয়ের কাজ করবে, আমি তোমাকে অনেকগুলো টাকা দিব। সাংতে খুশি খুশি রাজি হয়ে যায়। মুনিয়ং সাংতেকে ওর মহলে নিয়ে আসে। ও এসব এজন্য করছিল যেন গাংতে ঠেকায় পড়ে ওর মহলেই থাকতে চলে আসে। গাংতে ওকে কল করে বলে, তুমি আমার ভাইকে কোথায় নিয়ে গেছো? মুনিয়ং বলে, আমার মহলে। চিনো তুমি নাকি অ্যাড্রেস বলে দিব? গাংতে বলে, আমি চিনি, কারণ আমি সেখানে আগেও গিয়েছিলাম। আমি প্রথম দিন তোমাকে দেখেই চিনে গিয়েছিলাম। ও জলদি মুনিয়ংয়ের মহলে চলে আসে। মুনিয়ং বলে, এতদিন কি তুমি আমার সাথে নাটক করেছিলে? গাংতে বলে, আমি তোমার থেকে পালাতে চাচ্ছিলাম, কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছিলে আর আমি ভীতুর মতো পালিয়ে গিয়েছিলাম। এর জন্য সরি, আমার কাছে আমার ভাই ছাড়া আর কারো জন্য সময় নেই। মুনিয়ং বলে, তুমি আমারও কেয়ার করো, কারণ আমারও তোমাকে দরকার আছে। গাংতে বলে, আমি অন্যের জন্য বেঁচে থাকতে থাকতে হাঁপিয়ে গিয়েছি। এটা বলেই ও চলে যাচ্ছিল। মুনিয়ং ওকে আটকাতে গিয়ে পড়ে যেতেই নিচ্ছিল। গাংতে ওকে বাঁচিয়ে নেয়। তুমি কি পাগল? মরতে চাচ্ছ তুমি? তখন এখানে সাংতে চলে আসে আর গাংতেকে বলে, আমি মুনিয়ংয়ের সাথে একটি কন্ট্রাক্ট সাইন করেছি, আমি মুনিয়ংয়ের বাড়িতে থেকে ওর জন্য ড্রয়িংয়ের কাজ করব। গাংতে ওকে অনেক বোঝানোর চেষ্টা করে, এটা আমাদের বাড়ি না। সাংতে রেগে ওকে মারতে শুরু করে আর বলে, আমি তোমাকে না, নিজেকে বিলং করি। মুনিয়ং এসে ওদেরকে আটকে নেয়। এতে গাংতে মন খারাপ করে চলে যেতে থাকে। ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় ওর মা সব সময় ওকে সাংতের খেয়াল রাখতে বলতো আর এর জন্য ওকে বকাও শুনতে হতো। এজন্য ও রেগে বলেছিল, আমি নিজেকে বিলং করি, আমি চাই সাংতে যেন মারা যাক। ও কাঁদতে কাঁদতে চলে যায়। ওর পিছু সাংতেও যায়। দুজন একটা বরফের লেকে খেলছিল। বরফ ভেঙে যাওয়াতে সাংতে ডুবতে থাকে। এসব দেখে গাংতে প্রথমে তো এখান থেকে পালিয়ে যায়, পরেও আবারও এসে সাংতেকে বাঁচিয়ে নেয়। কিন্তু এই চক্করে গাংতে নিজেই ডুবে পড়ে আর সাংতে ওকে সাহায্য না করেই চলে যায়। মুনিয়ং দূরে বসে এসব কিছু দেখছিল আর ও এসেই গাংতের সাহায্য করেছিল। এগুলো মনে করে গাংতে মন খারাপ করে বসে থাকে আর সেই কন্ট্রাক্ট পেপারটা পড়তে থাকে।
মুনিয়ং শর্ত দিয়েছে আমি তোমাকে অনেকগুলো টাকা দিব, এর জন্য তোমাকে আমার বাড়িতে থেকেই কাজ করতে হবে। আর সাংতে শর্ত দিয়েছে আমার কোনো টাকা লাগবে না, আমাকে ওই ক্যাম্পেইন গাড়িটা কিনে দিও, কারণ আমার ভাই ঘর বদলাতে পছন্দ করে না। এগুলো পরে গাংতে অনেক কাঁদতে থাকে। পরদিন ও অনেক ভেবে চিন্তে মুনিয়ংয়ের বাড়িতে থাকতে চলে যায়, কারণ ও ভেবেছে সাংতে যখন এই কাজটা পছন্দ করে ওকে এটা করতে দেওয়া উচিত। তখন সাংতে ওর কাছে এসে মাফ চায়। নামজুরি যখন জানতে পারে গাংতে মুনিয়ংয়ের বাসায় থাকতে চলেছে, ও অনেক রেগে যায়। পরের দিন সকালে মুনিয়ং ঘুম থেকে উঠে দেখে গাংতে আর সাংতে দুজন মিলে পুরো বাড়িটা পরিষ্কার করে রেখেছে, সাথে ওর জন্য খাবারও বানিয়েছে। এসব দেখে ও অনেক খুশি হয়ে যায়। সাংতে ওর পেইন্টিং করছিল, ডিরেক্টর এসে বলে এখানে কিছু একটা আর কমতি আছে। হ্যাঁ, তোমাকে একটা প্রজাপতি আঁকতে হবে, তবেই পেইন্টিংটা সুন্দর হবে। ডিরেক্টর এটা এজন্য বলছিল যেন ওর ভেতর থেকে প্রজাপতির ভয়টা দূর করতে পারে, কিন্তু সাংতে প্রজাপতি আঁকতে নিষেধ করে দেয়। এদিকে আরেকজন মানসিক রোগীকে দেখানো হয়। ওনার মেয়ে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, কিন্তু উনি মনে করে ওনার মেয়ে এখনও বেঁচে আছে। উনি মুনিয়ংকে দেখে ওনার মেয়ে ভেবে নেয় আর বলে আমি তোমার মা হই। এসব শুনে মুনিয়ং বলে আপনি আমার মা হতেই পারেন না, কারণ আমার মা মারা গিয়েছে। এটা শুনে ওনারও মনে পড়ে যায় ওনার মেয়ে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, আর উনি বেহুশ হয়ে যায়। ও বাড়ি ফেরার পরও ওর মায়ের কথাই ভাবতে থাকে, আর আবারও স্বপ্নে ওর মাকে দেখতে পায়। তুমি যাকেই ভালোবাসো আমি তাকেই মেরে দিব। মুনিয়ং ভয়ে কাঁদতে থাকে। ওর শব্দ শুনে গাংতে ওর কাছে আসে। মুনিয়ং বলে তুমি চলে যাও এখান থেকে, আর না হয় তোমাকেও মেরে দিবে। গাংতে ওকে জড়িয়ে ধরে সামলাতে থাকে, যা কিছুই হয়ে যাক না কেন আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। পরদিন মুনিয়ং আবারও ওর অতীতের কথা মনে করতে থাকে। ওর মা সব সময় ওকে কন্ট্রোল করত, নিজের ইচ্ছা মতো ওকে কিছুই করতে দিত না। মুনিয়ং ছোট চুল পছন্দ করত, কিন্তু ওর মা কখনো ওর চুল কাটতে দিত না। তুমি আমার বানানো একটা আর্ট, এটা কখনো নষ্ট করবে না। এসব মনে করে মুনিয়ং ওর চুল কাটার চেষ্টা করে, তবে ও পারে না। তখন এখানে লি চলে আসে। ও বুঝতে পারে মুনিয়ংয়ের অবস্থা ঠিক নেই, তাই ও মুনিয়ংকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মুনিয়ংও যেতে চায় না। গাংতে এখানে এসে লিকে আটকে নেয়, তুমি এভাবে ওকে নিয়ে যেতে পারো না। ওর মনটা অনেক খারাপ ছিল, তাই গাংতে ওকে ঘুরতে নিয়ে যায়। মুনিয়ং ওর সাথে খুব খুশি ছিল, ওরা একসাথে অনেক ঘোরাফেরা করে। গাংতের কাছে নামজুরির কল আসে। মুনিয়ং ওর থেকে ফোনটা নিয়ে নেয়। নামজুরি জিজ্ঞেস করে গাংতে কোথায়, ও কাজে আসেনি কেন। মুনিয়ং বলে ও আমার সাথে সময় কাটানোর জন্য ছুটি নিয়েছে। এটা বলে ও ফোনটা কেটে দেয়। মুনিয়ং ওকে বলে তুমি কি আমার সাথে ফ্লার্ট করছো, আমরা কি আজ ডেটে এসেছি। গাংতে বলে এরকম কিছুই না, আমি শুধু তোমার সাথে থাকতে চাই। অন্যদিকে লি অনেক হতাশ ছিল, কারণ মুনিয়ং ওর সাথে যায়নি। 10 বছর ধরে আমি তোমার জন্য কাজ করেছি, স্বার্থপর কোথাকার ওই ছেলের জন্য তুমি আমার সাথে এরকম করলে। যাও, আমিও দুনিয়ার সবচেয়ে সুন্দরী মেয়ে খুঁজে তাকে ডেট করব। এখানে নামজুরিও ছিল। ও গাংতের জন্য অনেক হতাশ হয়ে অনেক ড্রিঙ্ক করে ফেলে। লি ওর কাছে গিয়ে ফ্লার্ট করার চেষ্টা করে, তবে নামজুরি যখন জানতে পারে লি মুনিয়ংয়ের ম্যানেজার, ও লিকে এক চড় লাগিয়ে দেয়। পরের সিনে দেখি গাংতে ডিরেক্টরের কাছে এসে বলে আপনি কি মুনিয়ংয়ের মায়ের ব্যাপারে কিছু জানেন, ও ওর মাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখে। ডিরেক্টর বলে মুনিয়ংয়ের মাও একজন হরর রাইটার ছিল, তবে হঠাৎ একদিন ওর মা গায়েব হয়ে গেছে। লোকরা ভাবতো মুনের বাবাই হয়তো ওর মাকে মেরে দিয়েছে, কিন্তু ওর মায়ের বডিটা কোথাও পাওয়া যায়নি। গাংতে বাড়ি ফিরে দেখে মুনিয়ং সিঁড়িতেই ঘুমিয়ে পড়েছে। মুনিয়ং ওর উপর রাগ দেখাতে থাকে, তুমি এত দেরি করে কেন আসলে, আমি সেই কখন থেকে তোমার অপেক্ষা করছি। গাংতে ওকে একটা পুতুল দেয় আর বলে এটা নাইটমেয়ার ক্যাচার, তোমার খারাপ স্বপ্নগুলোকে এটা খেয়ে ফেলবে। মুনিয়ং বলে তুমি কি আমাকে বাচ্চা পেয়েছ। গাংতে বলে না, আমি তো আমার ভাইয়ের জন্য কিছুই করতে পারিনি, তাই এই ফালতু পুতুলটা আমি ওর জন্য বানিয়েছিলাম। এগুলো শুনে মুনিয়ং বলে এখন থেকে এটা আমার, আরও পুতুলটা রেখে দেয়। এরপর গাংতে গিয়ে ওর ভাইয়ের সাথে শুয়ে পড়ে।
আর বলে আগামীকাল আমরা ওই রেস্টুরেন্টে যাব যেখানে মা আমাদেরকে সব সময় নিয়ে যেত। তোমার তো ওখানের খাবার খুবই পছন্দ। সাংতে বলেন না, মা আমাদেরকে ওখানে এজন্য নিয়ে যেত কারণ তুমি সেখানের খাবার পছন্দ করতে। আমি তো ঝালের জন্য খেতেই পারতাম না। এটা শুনে গাংতে বুঝতে পারে ওর মা ওর পছন্দেরও খেয়াল রাখতো আর ওকেও ভালোবাসতো। এসব ভেবে ওর মাকে অনেক মিস করতে থাকে। পরদিন মুনিয়ং হাসপাতালে গিয়ে দেখে ওর ক্লাস কিছুদিনের জন্য বন্ধ করে দেয়া হয়েছে কারণ ওর জন্য ওই রোগীর অবস্থা খারাপ হয়েছে। এই সময় ওর সাথে সেই রোগীর দেখা হয়ে যায়। উনি বলে ওই দিনের জন্য আমাকে মাফ করে দিও। মুনিয়ং বলে তোমার জন্য আমাকে জব থেকে বের করে দেয়া হয়েছে, এখন এটার ভর্তুকি তুমি কিভাবে দিবে? আচ্ছা তুমি আমার থেকে মাফ চাচ্ছ তাই না, তাহলে তোমার এই শালটা আমাকে দিয়ে দাও। আসলে এই শালটা ওনার মেয়ে ওনাকে দিয়েছিল। উনি অনেক ভেবে চিনতে মুনিয়ংকে শালটা দিয়ে দেয়। মহিলাটি বলে এখন আমি পুরোপুরি মুক্ত হয়ে গেছি। আসলে উনি মনে করত ওনার জন্যই ওনার মেয়ে মারা গিয়েছে। এখন আর উনি অকারণেই নিজেকে দোষ দিবে না। গাংতে ওর কাছে এসে বলে তুমি অনেক ভালো করেছ মুনিয়ং, তুমি ওনাকে মুক্ত করে দিয়েছ। এতে মুনিয়ং অনেক খুশি হয়ে যায়। আরও ভেবে নেয় ও এখন নিজের উপর থেকেও বোঝাটা সরিয়ে নিবে। ও বাড়ি এসে নিজের চুলগুলো কেটে ফেলে। ও ঠিকভাবে কাটতে পারেনি, তাই গাংতে সুন্দর করে ওর চুলগুলো কেটে দেয়। এভাবেই মুনিয়ং ওর মায়ের বিরুদ্ধে চলে যায়, যে কিনা কখনো ওকে চুল কাটতে দিত না। মুনিয়ং গাংতেকে জিজ্ঞেস করে আমাকে কেমন লাগছে? গাংতে বলে তোমাকে অনেক সুন্দর লাগছে। সাংতে যখন ওর নতুন হেয়ার কাট দেখে ওর একদমই ভালো লাগে না, কারণ ও মুনিয়ংয়ের লম্বা চুল পছন্দ করত। এতে মুনিয়ংয়ের অনেক রাগ হয়, কিন্তু ও তেমন রিয়াক্ট করে না। পরের সিনে দেখি ওরা বাহিরে খাবার খেতে আসে। সেখানে মুনিয়ংয়ের একজন ফ্যান এসে ওর সাথে ক্লোজ হয়ে ছবি তুলে, যেটা দেখে আমাদের গাংতে অনেক জেলাস হয়। তবে ও মুনিয়ংয়ের সামনে স্বীকারই করে না। হাসপাতালে মুনিয়ংয়ের বাবা কোনো একটি গান শুনে অনেক ভয় পেয়ে যায়। উনি ভাবতে থাকে এটা ওনার ওয়াইফই গিয়েছে। তাহলে কি ওনার ওয়াইফ বেঁচে আছে? ডিরেক্টর যখন সিসিটিভি চেক করে তখন উনি ভেবে নেয় হয়তো হাসপাতালের এক রোগী ওরিনই এই গানটা গেয়েছে। কিন্তু যখন ওরিনকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হয় ও পুরো নিষেধ করে দেয়। অন্যদিকে সাংতে মুনিয়ংয়ের কাছে ওই পুতুলটা দেখে ফেলে আর ওটা নেওয়ার চেষ্টা করে, যেটা নিয়ে ওদের দুজনের খুব বাজেভাবে ঝগড়া লেগে যায়। তবে এই সিনটা খুব ফানি ছিল। গাংতে এসে এইসব দেখে ওদের উপর চিল্লাতে থাকে আর চুলগুলো ছাড়তে বলে। এরপর গাংতে সাংতের কাছে এসে বুঝাতে থাকে এই পুতুলটা বেশি মুনিয়ংয়ের দরকার। তোমার কাছে পুতুলটা থাকার পরও তুমি প্রজাপতির স্বপ্ন দেখতে পাও, কিন্তু এই পুতুলটার কারণে মুনিয়ং ভয়ঙ্কর স্বপ্ন দেখে না। এগুলো শুনে সাংতে মুনিয়ংকে পুতুলটা দিতে রাজি হয়ে যায়, কিন্তু ও আরও বলে আমি তোমাকে মুনিয়ংয়ের সাথে শেয়ার করব না। হাসপাতালে এক রোগীর এক্স হাজব্যান্ড এসে ওনার সাথে মিসবিহেভ করতে থাকে। মুনিয়ং এসে একটা ক্যান দিয়ে লোকটিকে মেরে বসে। এতে লোকটা রেগে গিয়ে মুনিয়ংকে চড় লাগিয়ে দেয়। ওকে আরও মারতেই নিচ্ছিল। তখনই গাংতে এসে লোকটিকে ভালো মতো ধুলাই করে দেয়। এই ঘটনার জন্য শাস্তি হিসেবে গাংতেকে কিছুদিনের জন্য সাসপেন্ড করে দেয়া হয়। কিন্তু এরপরও ও অনেক খুশি ছিল, কারণ এবার ও নিজের ফিলিংসটা কন্ট্রোল করেনি। সেটাই করেছে যেটা ঠিক ছিল। ও খুশি খুশি মুনিয়ংয়ের কাছে এসে বলে আমাকে সাসপেন্ড করে দেয়া হয়েছে, চলো আমরা ট্রিপে যাই। মুনিয়ংও রাজি হয়ে যায়। ওরা ডিসাইড করছিল ওরা কোথায় যাবে। গাংতে বলে আমি শুধু দিনের জন্য যেতে পারবো, কারণ আমি সাংতেকে একা ছাড়তে পারবো না। এতে মুনিয়ং রেগে যায়। অবশেষে গাংতে রাজি হয়ে যায়। ওরা দুজন একদিনের জন্য ট্রিপে যাবে আর সাংতেকে জেসু সামলে নিবে। এটা শুনে মুনিয়ং অনেক খুশি। ওরা দুজন কিস করতেই যাচ্ছিল, তখনই শিয়াল ডেকে উঠে। গাংতে লজ্জা পেয়ে চলে যায় আর মুনিয়ং শিয়ালকে গালি দিতে থাকে। এরপর ওরা দুজন ট্রিপের জন্য বের হয়ে পড়ে। ওরা একসাথে অনেক ভালো সময় কাটায়। অন্যদিকে ওরা সবাই একসাথে খাবার খাচ্ছিল। এখানে লিয়ের থাকার কোনো জায়গা ছিল না, তাই ও নামজরিদের বাড়িতেই ভাড়ায় থাকতে শুরু করে আর সবার সামনেই ও নামজরির সাথে ফ্লার্ট করতে থাকে। এদিকে ওরা দুজন একসাথে গল্প করতে থাকে। গাংতে জিজ্ঞেস করে আচ্ছা নামজুরির সাথে তোমার কি হয়েছিল?
ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় মুনিয়ং আর নামজুরি একই স্কুলে পড়তো। ওরা দুজন অনেক ভালো বন্ধু ছিল। একদিন কিছু মেয়েরা নামজুরিকে বুলি করছিল। মুনিয়ং এসে ওদেরকে বকা লাগায়, যার ফলে মেয়েগুলো নামজুরিকে বুলি করা বন্ধ করে দেয়। এমনকি এরপর থেকে কেউ আর নামজুরির আশেপাশেও যায় না, কারণ সবাই তো মুনিয়ংকে মনস্টার মনে করত। যেহেতু নামজুরিও ওর সাথেই থাকে, এজন্য সবাই মনে করত হয়তো নামজুরিও একটা মনস্টার। আর এই কারণেই নামজুরি মুনিয়ংয়ের থেকে দূরে সরে গিয়েছিল। ওরা দুজন একসাথেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ও ঘুম থেকে উঠে গাংতেকে দেখতে পায় না। ও কিছুটা ভয় পেয়ে যায়। তখনই সামনে থেকে গাংতে ওর জন্য ফুল নিয়ে আসে আর বলে, আগের বার তো আমি তোমাকে ফুলগুলো দিতে পারিনি। এটা বলেই ও মুনিয়ংকে কিস করে। এখানে ওদের সাথে হাসপাতালের এক রোগীর দেখা হয়ে যায়, যে কিনা একটি মেয়েকে নিয়ে পালিয়ে এসেছে। গাংতে ওকে বুঝিয়ে বলে হাসপাতালে ফিরে যেতে। এতে ছেলেটি রাজি হয়ে যায়, কিন্তু ও হাসপাতাল ফিরে এসে এই গুঞ্জন ছড়িয়ে দেয় গাংতে আর মুনিয়ং জলদি বিয়ে করতে চলেছে। এই সব কিছু সাংতেও শুনে ফেলে। ও বুঝতে পারে গাংতে ওকে মিথ্যে বলে মুনিয়ংয়ের সাথে ঘুরতে গিয়েছে। আর গাংতেকে জিজ্ঞেস করে, তুমি কাকে বেশি পছন্দ করো, আমাকে নাকি মুনিয়ংকে? গাংতে বলে, অবশ্যই তোমাকে। সাংতে বলে, তুমি মিথ্যে বলছো, কারণ ছোটবেলায় তুমি চেয়েছিলে আমি যেন মরে যাই, এজন্য তুমি আমাকে পানিতে ফেলে দিয়েছ। যখন আমি ডুবে যাচ্ছিলাম তুমি সেখান থেকে পালিয়ে গিয়েছ। সাংতে চিল্লিয়ে চিল্লিয়ে সবাইকে বলতে থাকে গাংতে ওর বড় ভাইকে মারার চেষ্টা করেছে। এসব শুনে গাংতে অনেক কাঁদতে থাকে। সাংতের অবস্থা খারাপ ছিল, তাই ওকে কিছুদিনের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। মুনিয়ং এসে গাংতেকে বুঝায়, ওই দিন তোমার কোনো দোষ ছিল না, তোমার ভাই দুর্ভাগ্যবশত পানিতে পড়ে গিয়েছিল। গাংতে বলে, আমি তো আর এই সত্যটা বদলাতে পারবো না যে আমি কিছু সেকেন্ডের জন্য চাচ্ছিলাম আমার ভাই মারা যাক, এজন্য আমি ওখান থেকে পালাতে নিচ্ছিলাম। মুনিয়ং, তোমার উচিত হয়নি আমার জীবনটা বাঁচানোর, তাহলে অ্যাটলিস্ট আমাকে এরকম জীবন যাপন করতে হতো না। ধীরে ধীরে সাংতের শরীরটা ঠিক হচ্ছিল। হেড নার্স মিস পার্ক সাংতের অনেক খেয়াল রাখে আর ওর সাথে অনেক সময়ও কাটায়, যার ফলে ওদের মাঝে ভালো বন্ধুত্ব হয়ে যায়। মুনিয়ং গাংতের কাছে গিয়ে বলে, তোমার উচিত হবে তোমার ভাইয়ের সাথে সব ক্লিয়ার করে নেয়া, যে তুমি আমার সাথেও থাকতে চাও। কতদিন আর নিজের ফিলিংসগুলো লুকিয়ে রাখবে? একটু তো নিজের জন্য হাসো। গাংতে বলে, না, আমি এটা করতে পারবো না, আমার জন্য আমার ভাই সব কিছু, তো উচিত হবে আমাদের মাঝে সব শেষ করে দেয়া। এগুলো বলেইও চলে যায়। মুনিয়ং অনেক কাঁদতে থাকে। গাংতে আবারও ওদের পুরনো বাড়িতে শিফট হয়ে যায়। ও সাংতের কাছে মাফ চায় সেই ছোটবেলার ভুলের জন্য। আমার উচিত হয়নি প্রথমে তোমাকে ছেড়ে যাওয়া। সাংতেও জানতো ওর ভাই ওকে কতটা ভালোবাসে, তাই ও গাংতেকে মাফ করে দেয়। হাসপাতালে মুনিয়ংয়ের বাবা ওরিনকে গলা চেপে মারার চেষ্টা করে। আশেপাশের সবাই এসে কোনোভাবে ওনাকে আটকে নেয়। ডিরেক্টর গাংতেকে বলে, আমার মনে হচ্ছে ওরিনই মুনিয়ংয়ের মা, কারণ ওর মা গায়েব হয়ে গিয়েছিল, কোথায় চলে গিয়েছিল সেটা কেউ জানতো না। মুনিয়ং গাংতেকে অনেক মেসেজ করে, কারণ আজ ওর জন্মদিন ছিল। ও গাংতের সাথে সময় কাটাতে চাচ্ছিল। গাংতে কোনো মেসেজের রিপ্লাই দিচ্ছিল না, তাই ও গাংতের বাড়িতে চলে যায়। ও সাংতেকে মানানোর চেষ্টা করে, আমি তোমাকে পুতুলটা দিয়ে দিচ্ছি, আজ আমার জন্মদিন, তাই তুমি আমাকে গাংতেকে দিয়ে দাও। তবে সাংতে নিষেধ করে দেয়। অন্যদিকে গাংতে জানতে পারে ওরিন হাসপাতাল থেকে পালিয়ে গেছে, আর এটা বলেছে আজ নাকি ওর স্পেশাল দিন। এটা শুনে গাংতের সন্দেহ হয়। ও ভাবতে থাকে, ওরিন মুনিয়ংয়ের বাড়ি গেল না তো, কারণ আজ মুনিয়ংয়ের জন্মদিন। ও জলদি মুনিয়ংয়ের বাড়ির দিকে যেতে থাকে। এদিকে ওরিন মুনিয়ংয়ের বাড়ি গিয়ে ওকে জন্মদিনের উইশ করে আর পুরো বাড়িটা ঘুরতে থাকে। মুনিয়ং বলে, কেউ আমার জিনিস টাচ করুক, এটা আমি পছন্দ করি না। ওরিন কি করে, ওর হাতে আঘাত করে দেয়। দেন ওরিন এখান থেকে চলে যায়। আসলে ওরিন মুনিয়ংয়ের মায়ের অনেক বড় একজন ফ্যান। উনি মুনিয়ংয়ের মায়ের থেকে ইন্সপায়ার হয়েই এসব আজেরা কাজ করে। কিছুক্ষণ পর গাংতে এখানে চলে আসে আর মুনিয়ংকে ঠিকঠাক দেখে ও স্বস্তির শ্বাস নেয়। ও জিজ্ঞেস করে, ওরিন কোথায়?
এতে মুনিয়ং ভেবে নেয় গাংতে ওর জন্য আসেনি, অরিনকে ধরতে এসেছে। গাংতে ওর ভুল ধারণাটা দূর করে দেয় আর ওকে কিস করে বলে, আমার তোমার জন্য চিন্তা হচ্ছিল, এজন্য এসেছি। এটা শুনে মুনিয়ং খুশি হয়ে যায়। পরদিন গাংতে ওর ব্যাপারে সব কিছু মুনিয়ংকে বলে। আমার মায়ের হত্যা হয়েছিল, সেখান থেকেই সাংতে প্রজাপতি ভয় পায়। এজন্য প্রতি বছর বসন্ত মৌসুমে আমাদের থাকার জায়গাটা বদলাতে হয়। সাংতের আমাকে দরকার আছে, আমি তোমার সাথেও থাকতে চাই, তুমি কি থাকবে আমার সাথে? মুনিয়ং বলে, খুশি খুশি থাকবো। এতে গাংতেও খুশি হয়ে যায় আর বলে, তোমার সাংতেকে বিশ্বাস করাতে হবে যে তুমি সাংতেকে আমার থেকে দূরে সরাবে না, তুমি আমাদের পরিবার হতে চাও। এরপর মুনিয়ং ওর মিশনে লেগে যায়। ও সাংতের কাছে এসে ওকে মানাতে থাকে। প্রথমে তো ও খুব সুন্দর করে মানানোর চেষ্টা করে, কিন্তু পরে ওদের আবারও ঝগড়া লেগে যায়। এদিকে নামজুরি আর লি একসাথে খাবার খেতে আসে। ওদের মাঝের সম্পর্কটাও ভালো হচ্ছিল। হাসপাতালে সাংতে ওর পেইন্টিং প্রায় শেষ করে ফেলে। ডিরেক্টর এসে বলে, তুমি যদি এখানে প্রজাপতি না বানিয়েছ, আমি তোমাকে 1 টাকাও দিব না। এতে সাংতে অনেক রেগে যায়, আমি আর পেইন্টিংই করব না। গাংতে যখন ওকে বোঝাতে আসে, সাংতে রেগে ওকে কামড়ে দেয়। এবার গাংতেও ওকে কামড়ে দেয়। ব্যথা লেগেছে এবার? তুমিও যখন আমাকে মারো আমারও ব্যথা হয়। সাংতে বলে, চুপ থাকো, আমি তোমার বড় ভাই হই। গাংতে বলে, বড় ভাই যখন হও তাহলে বড়র মতো থাকছো না কেন? গাংতে ওর উপর চিল্লিয়েছে, এজন্য সাংতে আবারও ওকে মারতে থাকে। এবার গাংতেও ওকে মারতে থাকে। মুনিয়ংয়ের মেসেজ করাতে গাংতে ওকে নিয়ে খাবার খেতে যায়। মুনিয়ং বলে, তুমি তোমার ভাইকে বলছো না কেন তুমি আমাকে ভালোবাসো, আমার সাথে থাকতে চাও? গাংতে বলে, এটা ওকে বললে আমি জানি না ও কীরকম রিয়্যাক্ট করবে। মুনিয়ং বলে, ওর চিন্তা কবে ছাড়বে আর নিজের জন্য কবে একটু চিন্তা করবে? তোমার কি কোনো স্বপ্ন নেই যেটা তুমি করতে চাও? গাংতে বলে, আমার 3টি স্বপ্ন ছিল, এর মধ্যে 2টি পূরণ হয়ে গেছে। কোথাও ঘুরতে যাওয়া, যেটা তোমার সাথে পূরণ হয়ে গেছে। আরেকটি হলো আমার ভাইয়ের সাথে মারামারি করা। শুনতে হয়তো আজব লাগবে, তবে ওর সাথে মারামারি করে আমার খুব ভালো লেগেছে। মনে হচ্ছে আমি সাধারণ মানুষদের মতো জীবনযাপন করছি। মুনিয়ং জিজ্ঞেস করে, 3 নাম্বার স্বপ্নটা কি যেটা পূরণ হয়নি? গাংতে বলে, আমি চাই সাংতে বড় ভাইয়ের মতো আচরণ করুক আর ওর দায়িত্বটা পালন করুক। রাতের বেলা 2 ভাই ঘুমাচ্ছিল। গাংতে কোনো স্বপ্ন দেখে খুব হাসছিল আর বলছিল, আমি সত্যিই ওকে পছন্দ করি। সাংতে এই প্রথমবার ওর ভাইকে এতটা খুশি দেখে অনেক ইমোশনাল হয়ে যায় আর বারবার ওকে দেখতেই থাকে। পরদিন সাংতে গাংতেকে খাবার খাওয়াতে নিয়ে যায়। আজ সাংতে এক বড় ভাইয়ের মতো ওর কেয়ার করছিল। যখন গাংতের খাবার শেষ হয়ে যাচ্ছিল, সাংতে নিজের প্লেট থেকে ওকে খাবার দেয়, এমনকি ওকে পকেট মানিও দেয়। সাংতে এসব এজন্য করছিল কারণ গত রাতে ও প্রথমবার ওর ভাইকে এতটা খুশি দেখেছিল। ও চায় ওর ছোট্ট ভাইটা সব সময় খুশি থাকুক। এসবে গাংতে অনেক ইমোশনাল হয়ে যায়। আজ ওর 3 নাম্বার স্বপ্নটাও পূরণ হয়ে গেল। এখানে মুনিয়ংও এসেছে কারণ গাংতে ওকে ডেকে নিয়েছিল। মুনিয়ং ওকে আটকে বলে, আমাকে কেউ পকেট মানি দেয় না, আমার বড় ভাইও নেই, আমি একটি অনাথ মেয়ে। তবে সাংতে চলে যেতে থাকে। মুনিয়ং চিল্লিয়ে বলে, আমারও তোমার মতো একটি বড় ভাই চাই। এটা শুনে সাংতে থেমে যায়। কিছু ভেবে চিনতে ও গাংতে আর মুনিয়ংকে ডেকে বলে, জলদি আসো। এটা শুনে ওরা দুজন খুশি হয়ে দৌড়ে সাংতের কাছে যায় আর ওর হাতটা ধরে বাড়ির দিকে যেতে থাকে। সাংতে আর গাংতে আবারও মুনিয়ংয়ের বাড়ি থাকতে শুরু করে। মুনিয়ংও এখন শান্তিতে ঘুমাতে পারে। পরদিন গাংতে মুনিয়ংকে বলে, আজ আমার ছুটির দিন, চলো আমরা ঘুরতে যাই। মুনিয়ং বলে, না, কাজ আছে। এজন্য গাংতে জেসুর রেস্টুরেন্টে চলে যায় সময় কাটানোর জন্য। এখানে অনেকগুলো মেয়ে গাংতেইকে দেখছিল। জেসু ছবি তুলে মুনিয়ংকে পাঠিয়ে দেয়। মুনিয়ং এটা দেখে অনেক জেলাস হয়ে যায় আর জলদি গাংতের কাছে চলে আসে। ও মেয়েদেরকে বলে কেউ ওর দিকে তাকাবে না, আর গাংতেকে বলে জলদি পিৎজা খাও এখান থেকে যাওয়ার জন্য। এরপর ওরা দুজন ক্যাফেতে আসে। এখানে অনেকগুলো বাচ্চা শব্দ করছিল। মুনিয়ং বলে, এজন্যই আমি বাচ্চাদের একদম পছন্দ করি না। গাংতে বলে, আমি বাচ্চাদের অনেক পছন্দ করি
কারণ ওরা অনেক মাসুম হয়, একদম তোমার মতো। মুনিয়ং বলে, আমি তোমার বাচ্চা জন্ম দিব না। গাংতে পুরো শকড। মুনিয়ং বলে, কারণ আমি আমাদের বাচ্চার সাথে জেলাস হতে চাই না। গাংতে বলে, এদিকে আয়। আর ওর মাথায় এক টোকা মেরে বলে, মা হওয়া এতটাও সহজ না। এদিকে ডিরেক্টর সাংতেকে বোঝায়, তুমি প্রজাপতি ভয় পাওয়া বন্ধ করো। প্রজাপতির অর্থ চিকিৎসাও হয়। উনি অনেক বুঝিয়ে টুজিয়ে সাংতের প্রজাপতির ভয় কিছুটা কমিয়ে দেয়। এখন সাংতে ডিসাইড করে ও এবার প্রজাপতি আঁকবে। গাংতে আর মুনিয়ং সুপার মার্কেটে আসে ঘরের জিনিসপত্র কেনার জন্য। ওরা দুজন কথা বলছিল। মুনিয়ং বলে, তোমার মতো ছেলে হলে তো কোনো সমস্যা নেই, চলো আমরা একটা ছেলে জন্ম দেই। গাংতে বলে, এখানে এসব বলা বন্ধ করো। মুনিয়ং বলে, তোমার সমস্যাটা কি? আমি বলেছি না আমার ছেলে চাই, আমার ছেলে চাই। গাংতে কোনোভাবে এই দুষ্টুটাকে চুপ করিয়ে নেয়। বাড়ি আসার পরও ও গাংতেকে অনেক জ্বালাতে থাকে। ও কোনোভাবে মুনিয়ংকে ঘুম পাড়িয়ে দেয় আর নিচে এসে জিনিসপত্র গুছাতে থাকে। ও এখানে প্রজাপতির সাথে একটি চিঠিও পায়, আমি তোমার কাছে খুব জলদিই আসব। এটা দেখে ও অনেক চিন্তায় পড়ে যায়। পরদিন হাসপাতালে ডিরেক্টর সাংতেকে জিজ্ঞেস করে, আসলে ওই দিন কি হয়েছিল যেদিন তোমার মা মারা গিয়েছিল? ফাইনালি সাংতে বলতে থাকে, ওই দিন রাতে আমি আর মা একসাথে ছিলাম। আমি একটি বিড়াল দেখে ওটা ধরতে গিয়েছিলাম। এসে দেখি এক মহিলা আমার মাকে মেরে দিয়েছে। ওনার জ্যাকেটে প্রজাপতি ছিল আর তার উপরে বাচ্চা প্রজাপতি বসেছিল। এগুলো শুনে গাংতের মনে পড়ে একদিন ও যখন মুনিয়ংয়ের বাবার রুমটা পরিষ্কার করছিল, তখন ও সেখানে ওনাদের ফ্যামিলি ফটো দেখেছিল। আর মুনিয়ংয়ের মায়ের জ্যাকেটে সেম ওরকম প্রজাপতিই ছিল, যেরকমটা মাত্র সাংতে বলল। গাংতে বুঝে ফেলে ওর মাকে মুনিয়ংয়ের মাই হত্যা করেছে। ও অনেক কাঁদতে থাকে। মুনিয়ং সাংতের সাথে দেখা করতে আসে। ও বলে, আমাদেরকে সত্যিকারী পরিবার হওয়ার জন্য আমাদের একসাথে একটি ফ্যামিলি ফটো তুলতে হবে। সাংতে এতে অনেক খুশি হয়ে যায়। এরপর মুনিয়ং গাংতের সাথে দেখা করতে আসে, তবে গাংতে ঠিকভাবে ওর সাথে কথাই বলে না। ও বলে, তুমি সাংতের সাথে বাড়ি চলে যাও, আমার নাইট শিফট আছে। মুনিয়ং বলে, এর মানে আগামীকাল তোমার ছুটি? ভালোই হয়েছে, আমরা তিনজন মিলে ফ্যামিলি ফটো তুলতে যাব একটা সত্যকারী পরিবার হওয়ার জন্য। গাংতে চিল্লিয়ে বলে, যাও এখান থেকে, আমার কাজ আছে। আসলে ও মুনিয়ংকে মিথ্যে বলেছে যে আজ ও নাইট শিফট করবে। ও নিজের মায়ের খুনির ব্যাপারে জেনে অনেক হতাশ হয়ে পড়েছে। ও ডিরেক্টরকে বলে, আমার মনে হচ্ছে মুনিয়ংয়ের মাই আমার মাকে মেরেছে। আমি ভেবেছিলাম এখন হয়তো আমি একটু খুশি থাকব। ওই প্রজাপতির জন্য সারাটা জীবন আমি কষ্ট করেছি। আমি সাংতাইকে বলেছি আমি প্রজাপতির সাথে লড়াই করব। এখন আমি সেটাও করতে পারবো না। আমি চাই না মুনিয়ং জানুক ওর মা আমার মাকে মেরেছে, তাহলে ও অনেক কষ্ট পাবে। ডিরেক্টর ওকে সামলাতে থাকে। রাতে ও মুনিয়ংয়ের কাছে এসে ওকে দেখতে থাকে। পরদিন ওরা দুজন সুন্দর করে রেডি হয়ে যায় ফ্যামিলি ফটো তোলার জন্য। গাংতে যেতে চাচ্ছিল না। ওদের দুজনের মনটা অনেক খারাপ হয়ে যায় যে গাংতে আসলো না। কিন্তু একটু পরই ও রেডি হয়ে ওদের কাছে চলে আসে ফ্যামিলি ফটোর জন্য। কারণ ওর মায়ের সাথে যা হয়েছে এতে মুনিয়ংয়ের কোনো দোষ নেই। ওরা তিনজন একসাথে সুন্দর সুন্দর ছবি তুলে নেয়। এরপর গাংতে মুনিয়ংকে গতকালের জন্য সরি বলে। ও আরও বলে, যাই হয়ে যাক না কেন আমি সব সময় আমাদের পরিবারের খেয়াল রাখব। মুনিয়ং খুশি হয়ে যায় যে গাংতে ওকে পরিবার বলেছে। এখানে মুনিয়ংয়ের বাবার অবস্থা অনেক খারাপ হয়ে যায়, উনি খুব জলদিই মারা যাবে। কিন্তু এরপরও মুনিয়ং ওনার সাথে দেখা করতে চাচ্ছিল না। রাতে মিস পার্ক মুনিয়ংয়ের বাবাকে দেখতে আসে। তখন ওনার ঘুম ভেঙে যায়। উনি এবার ওনার সব গুনার ব্যাপারে বলতে থাকে। আমি আমার ওয়াইফকে মেরে দিয়েছি কারণ ও মনস্টার ছিল। ও একজনকে হত্যা করে গান গাচ্ছিল। এটা নিয়ে আমাদের মাঝে ঝগড়া লেগে গিয়েছিল আর আমার ওয়াইফ সিঁড়ি থেকে নিচে পড়ে গিয়েছিল আর সেখানেই ও মরে যায়। এই সব কিছু মুনিয়ং দেখে ফেলেছিল। এরপর আমি লাশটা পানিতে ফেলে দিয়েছি যেন কখনো কেউ জানতে না পারে মুনিয়ংয়ের মায়ের সাথে কি হয়েছে। গাংতে ওনার এসব কথা শুনে ফেলে আর জিজ্ঞেস করে, এজন্যই কি আপনি মুনিয়ংকে মারতে চেয়েছিলেন
যে ও সব দেখে ফেলেছিল। উনি বলে, না, আমার ভয় হচ্ছিল যদি মুনিয়ং ওর মায়ের মতো মনস্টার হয়ে যায়, তবে আমার মেয়ের তো কোনো দোষই ছিল না, সব দোষ আমার ছিল। আমার শেষ ইচ্ছে হচ্ছে মুনিয়ংয়ের কাছে মাফ চাওয়া। কিন্তু এর আগেই উনি মারা যায়। গাংতে, সাংতে আর মুনিয়ং ওনার ফিউনারালে আসে। মুনিয়ংয়ের একটু খারাপ লাগে, যেমনই করুক না কেন ওর বাবাই তো ছিল। পরদিন ওরা তিনজন হাসপাতালে যেতে থাকে। আজ সাংতে প্রজাপতি আঁকবে, কিন্তু ওরা গিয়ে দেখে সেখানে আগে থেকেই কেউ প্রজাপতি এঁকে রেখেছে। আর এটা ওই প্রজাপতিই ছিল যেটাকে সাংতে ভয় পায়। ও ভয়ে কাঁদতে থাকে, এই প্রজাপতি আমার মাকে মেরেছে। এটা দেখে মুনিয়ং চিনে ফেলে এরকম প্রজাপতির ব্রোচ ওর মায়ের কাছেই ছিল। ও বুঝতে পারে ওর মাই গাংতের মাকে মেরেছে। ও চলে যাচ্ছিল, গাংতে ওকে আটকায়। মুনিয়ং বলে, গাংতে বলো এটা মিথ্যে, তবে ও কিছুই বলতে পারে না। এতে মুনিয়ং অনেক কাঁদতে কাঁদতে চলে যায়। এরপর গাংতে আর ডিরেক্টর সিসিটিভি চেক করে যে কে এই প্রজাপতিটা আঁকলো। ওরা দেখতে পায় মিস পার্ক এটা করেছে, মানে ওই হেড নার্স। এর মানে মুনিয়ংয়ের মা আর কেউ না, মিস পার্ক, যে কিনা নিজের চেহারায় সার্জারি করে এই হাসপাতালে অনেক বছর ধরে কাজ করেছিল, যার ফলে কেউ ওনাকে চিনতেই পারেনি। ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় ওই দিন রাতে মুনিয়ংয়ের বাবা বলেছিল, আমি আগামীকাল মুনিয়ংয়ের কাছে সব বলে দিব, আমি ওর কাছে মাফ চাবো। আর তখনই মিস পার্ক ওনাকে মেরে ফেলেছে। আসলে এই ড্রামাতে মুনিয়ংয়ের মাকে একজন সাইকো দেখানো হয়েছে। সাইকোরা কোনো কারণ ছাড়াই উল্টাপাল্টা কাজ করে। গাংতে মুনিয়ংয়ের কাছে এসে ওকে বুঝাতে থাকে এসবে তোমার কোনো দোষ নেই, কিন্তু মুনিয়ংয়ের এটা খারাপ লাগছিল। ওর মায়ের জন্য গাংতে আর সাংতেকে কত কষ্ট সহ্য করতে হয়েছে। গাংতে বলে, মিস পার্কই তোমার মা, এত বছর ওনাকে কেউ চিনতে পারেনি। এসব শুনে মুনিয়ং ভয় পেয়ে যায়। তুমি এখান থেকে চলে যাও আর সাংতেকে বাঁচিয়ে নাও, ও বলেছে আমার আশেপাশের সবাইকে মেরে দিবে। গাংতে ওকে জড়িয়ে ধরে সামলাতে থাকে। সাংতে ওকে কল করে মুনিয়ংয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। ও কিন্তু এখনও জানে না মুনিয়ংয়ের মাই ওর মাকে মেরেছে। মুনিয়ংয়ের শরীরটা অনেক খারাপ ছিল, ও খাবারও খাচ্ছিল না। তাই সাংতে এসে এক বড় ভাইয়ের মতো ওর কেয়ার করে। মুনিয়ং বারবার ওর কাছে মাফ চেতে থাকে। সাংতে বলে, আমি তোমাকে মাফ করে দিয়েছি, এবার তুমি ভালো বাচ্চাদের মতো খাবার খেয়ে নাও। এরপর সাংতে নিচে এসে বলে, আমি মুনিয়ংকে পুরো খাবার খাইয়ে দিয়েছি, ওর হয়তো কিছু হয়েছে, ও অনেক কাঁদছিল আর আমার কাছে মাফ চাচ্ছিল। গাংতে অনেক কাঁদতে থাকে আর ওকে জড়িয়ে ধরে বলে, আমি সব সময় তোমাদেরকে রক্ষা করব। এদিকে মিস পার্ক সাংতেকে কল করে ডেকে আনে, কারণ সাংতে তো জানে না মিস পার্কই ওর মাকে মেরেছে। গাংতে কোথাও সাংতেকে খুঁজে পাচ্ছিল না। তখনই ওর কাছে মিস পার্কের কল আসে, তোমার ভাইয়ের জন্য মুনিয়ংয়ের বাড়িতে চলে আসো, আমরা সেখানেই আছি। মুনিয়ংয়ের সেফটির জন্য গাংতে লিকে বলেছে মুনিয়ংকে বাড়ি থেকে দূরে রাখতে, তবে মুনিয়ং এটা বুঝে ফেলে। এজন্য ও গাড়ি থেকে নেমেই বাড়ির দিকে যেতে থাকে। গাংতে যখন ওখানে পৌঁছায়, ও দেখে ওর ভাই বেহুশ অবস্থায় সোফায় পড়ে আছে। মিস পার্ক বলে, তোমাকে দুটো অপশন দিচ্ছি, এক, আমার মেয়ের জীবন থেকে চলে যাও, আর না হয় তোমার ভাইকে মরতে দেখো। গাংতে বলে, তুমি এরকমটা কেন করছো? উনি বলে, কারণ তুমি আমার মেয়েকে বিগড়ে দিয়েছ, ও আমার বানানো একটি আর্ট। গাংতে বলে, ও কোনো শোপিস না, ওর যেটা ইচ্ছে ও সেটাই করতে পারবে। মিস পার্ক বলে, তুমি জানো তোমার মা মুনিয়ংয়ের জন্যই মরেছে? শুনো তাহলে। ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় গাংতের মা মুনিয়ংদের বাড়িতেই কাজ করত। একদিন উনি দেখে মুনিয়ং একটি পাখির কাছে বসে আছে যেটার পাখা ভেঙে গেছে। মুনিয়ং বলে, আমি কি এটাকে মেরে দিব, ও উঠতে পারছে না। এটা শুনে গাংতের মায়ের অনেক আজব লাগে, এইটুকু মেয়ে মারার কথা বলছে। উনি এসব কথা মুনিয়ংয়ের মাকে বলে, তবে এতে মুনিয়ংয়ের মা কিছুই বলে না, কারণ ওনার শিক্ষার জন্যই মুনিয়ং এরকম হয়েছে। গাংতের মা বলে, আমার মনে হচ্ছে মুনিয়ংয়ের একটু মানসিক সমস্যা হয়েছে, আপনার উচিত ওকে সাইকিয়াট্রিক দেখানো। এতেই মুনিয়ংয়ের মা রেগে যায় যে কেউ ওনার মেয়েকে পাগল বলেছে। এ কারণেই উনি গাংতের মাকে মেরে ফেলে। এসব শুনে গাংতের অনেক রাগ হয়, ও মিস পার্কের গলা চেপে ধরে।
কিন্তু তখনও ভাবতে থাকে উনি যেমনই হোক মুনিয়ংয়ের মা হয়। তাই গাংতে ওকে ছেড়ে দেয়, কিন্তু মিস পার্ক ওকে ইনজেকশন দিয়ে দেয়। তখনই এখানে মুনিয়ং চলে আসে। ও ওর মায়ের উপর হামলা করতেই নিয়েছিল, মাঝখানে গাংতে এসে ওকে আটকে নেয়, আরও বেহুশ হয়ে যায়। মুনিয়ং ওর জন্য অনেক কাঁদতে থাকে। ওর মা ওকেও মারতে নিয়েছিল। পেছন থেকে সাংতে এসে বই দিয়ে ওনার মাথায় মারে, যার ফলে উনি বেহুশ হয়ে যায়। হাসপাতালের ডিরেক্টর পুলিশকে নিয়ে এখানে চলে আসে, আর পুলিশ মুনিয়ংয়ের মাকে অ্যারেস্ট করে নেয়। গাংতে যখন হুঁশে আসে, মুনিয়ং বলে, যা হয়েছে তা আমি ভুলতে পারবো না। আমার মায়ের জন্য তোমরা কত কষ্ট পেয়েছ, তাই আমি এখন একাই থাকতে চাই, তোমরা চলে যাও। এরপর মুনিয়ং ওর সেক্রেটারি আর লিকে ডেকে বলে, আমি রিটায়ার হচ্ছি, তাই তোমরা এখান থেকে চলে যাও। লি ওকে বোঝানোর অনেক চেষ্টা করে, তবেও শুনেই না। গাংতে আবার ওর কাছে এসে ওকে বুঝাতে থাকে, তবে মুনিয়ং ভাবছিল গাংতে যদি ওর আশেপাশে থাকে ও আরও কষ্ট পাবে, এজন্য ও গাংতেকে দূরে চলে যেতে বলে। গাংতে বলে, আমি জানি তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না, তো এসব আজেরা জিদ দেখানো বন্ধ করো। মুনিয়ং বলে, তুমি আমার উপর চিল্লিয়েছ? গাংতে বলে, না তো, এই রুমে আমার শব্দ জোরে শোনাচ্ছে, তুমি আরাম করো। এটা বলেই ও পালিয়ে যায়। মুনিয়ং কিছুদিন ধরেই খাবার খাচ্ছিল না, এজন্য ওরা সবাই মিলে একটা প্ল্যান বানায় ওকে খাবার খাওয়ানোর জন্য। পরদিন নামজুরি মুনিয়ংকে কল করে বলে, আমার মায়ের শরীরটা অনেক খারাপ, আমি কাজে ব্যস্ত আছি, তুমি কি একটু আমার মাকে দেখতে যাবে? এটা শুনে মুনিয়ং নামজুরির বাড়িতে চলে যায়, আর দেখে উনি তো পুরো সুস্থ। ওর অনেক রাগ হয়। নামজুরির মা বলে, তোমাকে খাবার খাওয়ানোর জন্য এতগুলো মানুষ কষ্ট করেছে, তো খাবারটা খেয়ে নাও। মুনিয়ংও এবার খাবার খেয়ে নেয়। ওরা দু ভাই হাসপাতালে একটি গাছ লাগায়, আর সেখানে মুনিয়ংয়ের সাথে ফ্যামিলি ফটোটাও লাগায়। আসলে এই গাছটা ওরা ওদের মায়ের নামে লাগিয়েছে, যেন যখনই ওদের মায়ের কথা মনে পড়ে ওরা এখানে এসে মায়ের সাথে কথা বলতে পারে। মুনিয়ং যখন বাড়ি ফিরে যায়, সাংতে ওকে গাংতের ড্রয়িংটা দেখায় আর বলে, দেখো ও কিভাবে হাসছে, ও যখন বলেছিল ও কাউকে পছন্দ করে ও এভাবেই হেসেছিল। আমি এটা এজন্য এঁকেছি কারণ ও জীবনে প্রথমবার এতটা খুশি ছিল। মুনিয়ং, আমি সত্যি একটা ফেরি টেলে কাজ করতে চাই, আর মাকে নিয়ে সেটা দেখাতে চাই যে আমি একজন আর্টিস্ট হয়ে গেছি। পরদিন মুনিয়ং সেই গাছটির কাছে আসে আর ওর মা যা করেছে সেগুলোর জন্য মাফ চেতে থাকে। গাংতে ওর কাছে এসে বলে, আমি তোমাকে মানিয়েই নিব, আর আমরা আবারও একসাথে থাকব। তবে মুনিয়ং ওকে ইগনোর করে চলে যায়। এবার গাংতে চিল্লিয়ে চিল্লিয়ে ওর ভালোবাসাটা প্রকাশ করতে থাকে, ঠিক যেভাবে মুনিয়ং করেছিল। আসলে মুনিয়ং মেনে গিয়েছে, ও আর গাংতেকে দূরে সরাবে না, কিন্তু ও আগের বারের জন্য গাংতের থেকে প্রতিশোধ নিয়েছিল, যে ওই সময় গাংতে ওকে পাত্তা না দিয়ে চলে গিয়েছিল। এবার ও চলে যেতে থাকে। গাংতেও ওর পিছু পিছু বাড়ি চলে আসে, আর ওকে কোলে তুলে কিস করতেই নিয়েছিল। তখনই জঙ্গল থেকে হরিণ ডেকে উঠে। এবার গাংতে রেগে হরিণকে বকাঝকা করতে থাকে। ওরা দুজন খুব হাসতে থাকে। এবার ওদের কিসটাও সফল হয়, ওদের মাঝে আবারও সব ঠিক হয়ে যায়। মুনিয়ং ডিসাইড করে ফেলে ও আর সাংতে মিলে ওদের কাজ করা বইটা পাবলিশ করবে। এটা শুনে সাংতে অনেক খুশি হয়ে যায়। মুনিয়ং জেলে ওর মায়ের সাথে শেষবারের মতো দেখা করতে যায়। ওর মা বলে, তুমি কি ভাবছ তুমি ওই লুজারদের সাথে খুশি থাকবে? তুমি আমার মতোই, যত চেষ্টা করো না কেন তুমি কখনো আমার স্মৃতি ভুলতে পারবে না। মুনিয়ং বলে, চিন্তা করবেন না, আমি নতুন স্মৃতি বানিয়ে নিব, আর পুরনোগুলো সব ভুলে যাব। এদিকে সাংতেও ওই প্রজাপতিটা মুছে নিজের প্রজাপতি আঁকতে শুরু করে। গাংতে জেসুর সাথে দেখা করতে যায়। আসলে জেসু সব সময় ওর পাশে থাকতো আর ওকে সাপোর্ট করত। গাংতে ওকে সব কিছুর জন্য ধন্যবাদ বলে। ফাইনালি মুনিয়ংয়ের নতুন বইটা পাবলিশ হয়ে যায়। সাংতে বইয়ে ওর নাম আর ছবি দেখে অনেক খুশি হয়ে যায়। ও খুশি খুশি ওর মাকে এটা দেখাতে আসে। ওকে খুশি দেখে গাংতে আর মুনিয়ংও খুশি হয়ে যায়। পরদিন ওরা হাসপাতালে আসে ওদের নতুন বইটা পড়ে সবাইকে শোনানোর জন্য। আসলে মুনিয়ং এখানে আসার পর যাদের সাথে ওর ভালো সম্পর্ক হয়েছে তাদেরকে নিয়েই ও এই গল্পটা লিখেছে।
এর মধ্যে ওর আর সাংতের ঝগড়া লেগে যায়। সামনের গল্পটা আমি পড়ে শোনাবো। এইসব দেখে সবাই হাসতে থাকে। লি ডিসাইড করে ফেলে ও সিওল ছেড়ে এখানেই ওর নতুন অফিস বানিয়ে নিবে, যেন ও নামজুরির আশেপাশেই থাকতে পারে। মানে ওদের লাভ স্টোরিটাও শুরু হয়ে গেছে। এদিকে ডিরেক্টর ওদেরকে সেই ক্যাম্পেইন গাড়িটা গিফট করে, কারণ সাংতে ওর ড্রয়িংটা কমপ্লিট করেছে। এতে সাংতে অনেক খুশি হয়ে যায়। বাড়ি ফেরার পর গাংতে ওদেরকে বলে, চলো আমরা লং ট্রিপে যাই। কিন্তু কেন যেন ওরা খুব বাজেভাবে ওকে না করে দেয়। বেচারা খুব কষ্ট পেয়ে লি আর জেসুর সাথে মিলে অনেক ড্রিঙ্ক করে ফেলে। যখন ও বাড়ি ফিরে আসে ও দেখে মুনিয়ং আর সাংতে ট্রিপে যাওয়ার জন্য সব কিছু রেডি করে ওর জন্যই অপেক্ষা করছে। গাংতেও বুঝতে পারে ওরা ওকে সারপ্রাইজ দেওয়ার জন্যই এটা করেছে। ও তো অনেক খুশি হয়ে যায়। এরপর ওরা তিনজন মিলে ঘুরতে বের হয়ে পড়ে। ওরা অনেক জায়গায় ঘুরতে যায় আর একসাথে অনেক ভালো সময় কাটায়। ওরা কোনো কিছুর চিন্তা না করে ওদের জীবনটা উপভোগ করছিল। রাতের বেলা মুনিয়ং ওকে সরি বলে, আমার জন্য তোমাকে কত কষ্ট পেতে হয়েছে, এরকমটা আর কখনো হবে না। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। দুজন দুজনকে কিস করে। কিছুদিন পর সাংতে বলে, তোমরা দুজন ঘোরাফেরা করো, আমি ফিরে যেতে চাই, কারণ আমি একজন আর্টিস্ট হতে চাই। এক রাইটার আমার ড্রয়িং খুব পছন্দ করেছে, উনি বলেছে আমার সাথে কাজ করতে চায়। গাংতে বলে, তুমি আমাকে ছাড়া থাকতে পারবে তো? সাংতে বলে, আমার উপর শুধু আমার হক আছে, তোমার উপর তোমার হক আছে। গাংতেকে কাঁদতে দেখে সাংতে ওকে জড়িয়ে ধরে। সাংতের এই ডিসিশনে গাংতে অনেক খুশি হয় যে ওর বড় ভাই এখন দায়িত্ববান হয়ে গেছে। ওরা সবাই এখানে খুশি ছিল। লি সাংতেকে নিয়ে চলে যায় আর গাংতে মুনিয়ংয়ের সাথে ট্রিপটা কন্টিনিউ করে। অবশেষে ওদের জীবন থেকে কালো ছায়াটা চলে গেছে। ওরা এখন ওদের জীবনটা নিজেদের মতো বাঁচতে পারবে আর হাসতে পারবে। এই হ্যাপি এন্ডিংয়ের সাথে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।